যুদ্ধ থামানোটা সবার আগে লক্ষ্য হওয়া উচিত। সেই চেষ্টাটা আসলে কারা করতে পারে, কিভাবে করতে পারে, এবং সেই ডাকটা আমরা ওভাবে দেখছি না কাউকে দিতে। যেভাবে বলছি, যেমন চায়না প্রশ্ন করেছে, কিন্তু ওরকমভাবে যে উদ্যত্ত আহ্বান, একটা এফেক্টিভ একটা মেজার নেওয়া, সেটা কিন্তু মিসিং। ওইটা আমি একটু জানতে চাই যে আসলে এখানে আপনার কি মনে হয়, আপনি কোনো আশা রাখছেন কিনা, বা কারোর করা উচিত কিনা, উদ্যোগ নেওয়া উচিত কিনা? উদ্যোগ তো নেওয়া উচিত। যেমন কি বলবো, যে জাতিসংঘ তো জাস্ট গেলে সাক্ষী গোপাল ছাড়া তার কোনো রোল নাই। সো এখানে বড় বড় দেশগুলি, যার শক্তিশালী দেশ যেমন চায়না বা রাশিয়া, যদি একটা শক্তিশালী অবস্থান নিত, তাহলে কিন্তু একটু হয়তোবা আশার আলো দেখা যেত। কিন্তু তা কোনো দিন করবে না। পৃথিবীতে আপনি এই পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে কোনো দেশকে দেখবেন না আর এক দেশের জন্য যুদ্ধ করে। এটা শুধুমাত্র ইউএসএ করে, ইসরায়েলের কারণে। এটার কারণ হচ্ছে আইপ্যাক। এটা আপনি ভালো মতো জানেন হয়তোবা। আইপ্যাক হচ্ছে একটা জিউস লবি, যেটা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, কংগ্রেস ইলেকশন এবং হাউস অফ প্রেসিডেন্টস, প্রত্যেকটা মেম্বার ক্যাটাগরিক্যালি তাদেরকে ব্যাক করে। এটা কীরকম, ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলে গিয়ে প্রত্যেক সেনেটরকে, প্রত্যেক হাউস অফ প্রেসিডেন্ট মেম্বারকে বাইবেলের উপর হাত রেখে শপথ করানো হয় যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। বিনিময়ে কী করে, এন্টার ইলেকশনের খরচ দেয় আইপ্যাক। আইপ্যাক কিন্তু আজকে না, 1955 থেকে কাজ করছে। আগে ওরা দলীয়ভাবে করতো, কোনো সময় ডেমোক্র্যাট, কোনো সময় রিপাবলিক, এখন ইন্ডিভিজুয়ালি করে। যে কারণেই আপনার ইউএসএ বাধ্য হয় বারবার ইসরায়েলের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সরাসরি যোগদান করার জন্য। তাহলে এখন দেখুন, চায়নার কোনো প্রয়োজন নাই তো। চায়নার এখানে খেলা তো মজা আছে তো। চায়না চাইবে যে ওয়ারটা দীর্ঘায়িত হোক, কারণ ইউএস যত ধরনের প্রবলেম, চায়নার জন্য এটা সুখবর। তো প্রবলেম হলে আমাদের মতো তৃতীয় বিশ্বের যারা দেশ, আমাদের না আছে ভবিষ্যৎ চিন্তা। এখন দেখুন, একটা নতুন সরকার আসছে, এখন শপথ নেবে। এখন শপথ নেওয়ার তো সময় নাই। সামনে এক সপ্তাহের পরে যে ভয়াবহ একটা ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। আমাদের এনার্জি সিকিউরিটি কোথায়? আমাদের ইস্টার্ন রিফাইনারিতে মাত্র 15 দিনের আপনার ক্রুড অয়েল, সব কিছু মিলে 1 মাসের, রাইট? অলরেডি 1 মাস যখন চলে যাবে, যুদ্ধ যখন 15 দিন পার হয়ে যাবে, তখন 400 থেকে 500 মিলিয়ন ডলারের একটা ঘাটতি হবে, ডেফিসিট হবে, রাইট? এবং যদি 1 মাস হয়, $1 বিলিয়ন। $1 বিলিয়ন আমাদের কি প্রত্যেকটা আইটেমের ক্যাশ ফ্লো, মানে কস্ট ফ্লো, একটা মুদ্রাস্ফীতি আছে। প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে। এবং অলরেডি ক্রুড অয়েলের দাম আজকে সম্ভবত 80 পার হয়ে গেছে। এটার স্ট্যান্ডার্ড কিন্তু প্রাইস গত এক দশকে আমাদের 65 to 70 এর মধ্যে ছিল। যুদ্ধ শুরু হওয়ার পরের দিনে 10% বেড়ে গেছে, রাইট? এবং এইটা ধারণা করা হচ্ছে যে $100 চলে যাবে পার ব্যারেল। ইফ ইট ইজ সো, তাহলে আমাদের পরিণতি কীরকম? আমাদের গভর্নমেন্টের যেটা উচিত ছিল, যেদিন যুদ্ধ, আপনারা জিজ্ঞাসা করেন যারা ওয়ার এক্সপার্ট, আমাকে জিজ্ঞাসা করেন আপনি, আমি বলতে পারি এই যুদ্ধ 15 দিনের আগে থামবে না। এখন যে মিনিমাম বলেছে ডোনাল্ড ট্রাম্প 4 থেকে 5 সপ্তাহ, এবং ইরান চাচ্ছে এটা মান্থস টুগেদার ড্র্যাগ করার জন্য। যতদিন ইরান ড্র্যাগ করতে পারবে। আপনি মনে করছেন 15 দিনের আগে থামবে না? তার মানে আপনার মধ্যে একটা আশা আছে যে 15 দিনের মধ্যে থেমে যাবে, একমাত্র সেটা নিয়েও তো শঙ্কা আছে। যদি মানে মার্কিনেরা যুদ্ধটা থামায়, তবেই থামবে। এটা কি, দিস ক্যান লিড টু ইমপিচমেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প। অলরেডি 100% ডেমোক্র্যাটস তার বিরুদ্ধে, অ্যান্ড 50% লিবারেল তার বিরুদ্ধে চলে গেছে। তার মানে কি, যদি 1/3 হয়, 1/3 যদি ইমপিচমেন্টের জন্য প্রস্তাব নিয়ে আসে, তাহলে সে বড় চ্যালেঞ্জ। আজকে রাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারা অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্র্যাটরা দায়ী করেছে, আপনি অলরেডি আপনি সীমা লঙ্ঘন করেছেন। এবং পোটাস, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, যেটা আসার জায়গা আমি বলছি, এই প্রেসিডেন্ট ইলেকশনের পরে পোটাসকে পেন্টাগন, সিআইএ, স্টেট ডিপার্টমেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট তাদেরকে ব্রিফ করে একটা জিনিস বলা হয়, মিস্টার প্রেসিডেন্ট, দিস ইজ দ্য লিমিট, ইউ ক্যানট গো বিয়ন্ড দিস। আপনি দেখুন ক্যাপিটাল হিলে যে ঘটনাটা ঘটলো, ক্যাপিটাল হিলে এই ঘটনা যেটা ঘটেছে, এটা মানে চিন্তা করা যায় যে ডোনাল্ড ট্রাম্প শেষ সময়ে লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে দখল করতে গেল, তখন মানে চিফ অফ জেনারেল স্টাফ বলেছে যে মিস্টার প্রেসিডেন্ট, উই আর লয়াল টু ইউ সো লং ইউ আর কনস্টিটিউশনাল। এখন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিশিয়ানরা, অ্যানালিস্টরা বলেছে প্রেসিডেন্ট অলরেডি 2টা জায়গায় সংবিধান ভায়োলেট করেছে। এক হচ্ছে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসছে, দ্বিতীয়ত হলো যে মিডনাইট হ্যামার যে অপারেশন করেছে, এটার অনুমোদন নেয় নেই। তারপর আরেকটা যুদ্ধ সে লঞ্চ করেছে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য কংগ্রেস, যেটা নিয়ে খুব বড় ধরনের সমস্যা। তাহলে আমি এখন একটাই জায়গায় দেখি, যদি মানে ইউএস সেনেটার্স, কংগ্রেসম্যান, তারা যদি কোনোভাবে
এই পাগলা রাজাকে থামাতে যদি সক্ষম থামাতে হয়, পারে তবে এর যুদ্ধটা বাইরে থামাতে আর কি হবে। করার না, আছে এর বাইরে আমি এর রাহিদ বাইরে ইজাজ আমি শেষ আমাদের করে দেব একেবারে বাংলাদেশ সরকারের কি করার আছে আমরা বাংলাদেশ একটু- সরকারের একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, একটা হলো প্রোঅ্যাক্টিভ, মানে কালকেই উচিত সিকিউরিটি এক্সপার্ট, ফুড এক্সপার্ট থেকে সব ধরনের এক্সপার্ট কিনে বসা উচিত। পার্লামেন্টে 12 তারিখে সেরিমোনিয়াল ওথ হবে, তারপরে এই সময় কিন্তু বাংলাদেশের হাতে নেই, এক সপ্তাহ পরে ভয়াবহ একটা পরিণতি বাংলাদেশে আসতে যাচ্ছে। সুতরাং সবাইকে নিয়ে এখনই কৃচ্ছতা সাধনের দিকে যেতে হবে, রেশনিং করতে হবে, লোডশেডিং করতে হবে না, প্রয়োজন কিন্তু বোধে। এই সেই উদ্যোগগুলো শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখলাম যে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ এটা খুবই ইনসিগনিফিকেন্ট, জানিয়েছে। আপনি মনে করছেন এটা ইনসিগনিফিকেন্ট? খুবই ইনসিগনিফিকেন্ট। তারপর আরেকটা কাজ গুরুত্বপূর্ণ যেটা করতে পারতো, যে বাংলাদেশ বিশেষ দূত পাঠিয়ে মিডল ইস্ট কান্ট্রিগুলোকে কনভিন্স করে একটা জায়গায় যে তোমরা ডিফেন্সিভ কিছু হলে করো, বাট ডোন্ট গো ফর রিটালিয়েশন, তোমরা গিয়ে ইরানে অ্যাটাক করতে যেও না। এটা করতে হলে হবে কি, মানে যুদ্ধটা পুরো মিডল ইস্টে একদম ম্যাসিভ আকারে ছড়িয়ে যাবে। ওকে।